আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, তারা তো বিভিন্ন রকম সবজি চাষ করছে। তা এই সময় মূলত সবজির প্রধান প্রধান যে কীট শত্রু কি রকম দেখা দেয়? এই সময়ে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা প্রচুর সবজির চাষ করছে, এবং যেহেতু এখন বর্ষার সময়, তো বেগুন, লঙ্কা, পটল এই সমস্ত হচ্ছে। যেমন বেগুনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে, যে বেগুনের ডাটা ছিদ্রকারী পোকা। ভিন্ডি চাষটা খুব হচ্ছে এখন, ভিন্ডিতেও একটা এইরকমের একটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে। তেমনি উচ্ছেটা আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে। উচ্ছেতে যেমন ফলের মাছি উচ্ছে, এটা একটা বিরাট প্রবলেম। বা আমাদের যারা বারুইপুরে যারা চাষ করছে পেয়ারা, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফলের মাছি, একই ফলের মাছি বিভিন্ন সবজিতে হচ্ছে, আবার আমাদের ফলেও হচ্ছে। তাছাড়াও আমাদের দেখেছি যে যদি দেখা যায় অন্য সবজি, যেমন মুর্শিদাবাদের দিকে বর্ষাকালীন ফুলকপি, বাঁধাকপির চাষ করে ওরা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে ডিবিএম, ডায়মন্ড ব্যাক মথ বলে একটা, হিরক মথ বলে একটা পোকা আছে, যেটা ভীষণ ক্ষতিকারক। পাতার মধ্যে ফুটুফুটু করে খায়, ক্লোরোফিল অংশটা খায়। এরকম আরো যেমন লঙ্কাতে পাতা কুকড়ে যাওয়া বিভিন্ন কারণে হয়। উপরের দিকে পাতা কুকড়ে যাচ্ছে, নিচের দিকে পাতা কুকড়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ভাইরাসের জন্য হচ্ছে। এই ধরনের অনেক ধরনের আমাদের শত্রু পোকা, কীট শত্রুর আক্রমণ হচ্ছে। যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এই সময় সচরাচর কৃষক বন্ধুদের মাঠে সবজিতে কি ধরনের রোগ দেখা দিতে পারে? হ্যাঁ, এই সময় অ্যাকচুয়ালি প্রচুর রোগ হয়। তো সেটাকে আমরা শুরু থেকে দুটো ভাগে ভাগ করতে চাই। বেশ। প্রথম ভাগে যেটা রাখবো যে সাধারণ রোগ। সাধারণ রোগের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রায় সব সবজিতেই বিভিন্ন রোগ হয়, সেইটাকে আমরা সাধারণ রোগ হিসেবে দেখি। আর বিশেষ রোগ বলতে যা নির্দিষ্ট কোনো সবজিতে হয়ে থাকে। তা সেক্ষেত্রে আমরা সাধারণ রোগে আমরা দেখেছি অনেক রোগ হয়, তার মধ্যে দু একটা আমি বলি। চারা ধসা রোগ, আর এটা অনেক সবজিতেই হয়, যেমন কপি জাতীয় সবজি, টমেটো, বেগুন, লঙ্কা, ঢেঁড়স ইত্যাদি এই ধরনের সবজি, যার বীজতলাতে এটা দেখা যায়, এই চারা ধসা রোগ। আর আমাদের এই সিজনেই হয়, বর্ষাকালে বেশি হয়। এটা একটা ছত্রাকজনিত রোগ। যে এই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? সাধারণত এই পোকাগুলো যে বেগুন গাছের সাধারণত কাণ্ডের মধ্যে উপরের দিকে ডিম পারে মহিলা পোকাগুলো, এবং আস্তে আস্তে নিচের দিকে যায়, এবং তারপরে আস্তে আস্তে ডগাটা শুকিয়ে যায়, আস্তে আস্তে ঝিমিয়ে যায়, এবং এটা শুকিয়ে যায়। এইটা একটা। এবং আমাদের মা বোনেরা যখন রান্নাঘরে বেগুন কাটতে যায়, তখনই দেখে বেগুনের ভেতরে একটা অরেঞ্জ কালার পোকা আছে, সেই ওই পোকাটাই কিন্তু ওইটার লার্ভাটা। হ্যাঁ, তো এই হচ্ছে এদের ইয়ে। এবং এরা সাধারণত দমন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবসময় বলি সহনশীল জাত নির্বাচন করতে ফার্স্ট, এটা কিন্তু খুব দরকার। যেমন SM17-4 এইটা একটা আছে, PR 129-5 এইটা একটা আছে, পাঞ্জাব বর্ষাতি, এরকম আরো আছে, পুষা পার্পেল, রাউন্ড, লোকাল ভ্যারাইটি, মাকড়া যদি আমরা এক লাইন করে লাগিয়ে, আর যে জাত চাষির পছন্দ, কৃষক বন্ধুদের পছন্দ, সেটা যদি 2 লাইন করে মাঝামাঝি, তারপর আবার 1 লাইন মাকড়া করে, তাহলে সেই বেগুনের বাগানে বা বেগুন জমিতে কিন্তু এই কাণ্ড ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয়। এটা কিন্তু আমরা করে দেখেছি, আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি মাঠে করে দেখেছি। তাহলে মাকড়া প্লাস হচ্ছে চাষির পছন্দের যে ভ্যারাইটি সেটা। তাছাড়া আমি যেগুলি বললাম যে সহনশীল জাত, এটা একটা আছে। এদের কিন্তু অনেক আমাদের কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, বেগুন, ভিন্ডি আর হচ্ছে লঙ্কা, এই 3টে ক্রপের মধ্যে সবচেয়ে বেশি রাসায়নিক। কিন্তু বেগুনের মধ্যে অনেক এইক প্যারাসাইট আছে, যেগুলো হচ্ছে যেমন কাইলোকিলোনিস। এটা যদি জমিতে ছেড়ে দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি থাকে, তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ করে। তাছাড়া একদম সাইডে যদি অরহর যদি লাগানো যায়, অরহরের ডাল যদি একটা করে রো বেরিয়ার ক্রপ হিসাবে চারদিকে লাগানো যায়, তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। তাছাড়া চারা লাগানোর সময়, প্রতিটা গাছের চারা লাগানোর সময় 1 চামচ করে যদি যে কোনো দানা ওষুধ, যেমন কার্বোফেরন 3G আছে, ফিপ্রোনিল, কার্টাফাইডোক্লোর এই জাতীয় 1 চামচ করে দিয়ে যদি চারাটা লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। পরবর্তী সময় যদি আক্রমণ হয়, তাহলে আমাদের নতুন জেনারেশন যে সমস্ত রাসায়নিক কীটনাশক আছে, যেমন ফ্লুবেন্ডামাইড, ইমামেকটিন বেনজয়েড, তার মাত্রা ঠিক রেখে, যেমন ফ্লুবেন্ডামাইড হলে 1 মিলিলিটার 5 লিটার জলে, আর ইমামেকটিন বেনজয়েড হলে 1/2 গ্রাম প্রতি লিটার জলে, এইগুলো। তাছাড়া খুব কম পরিমাণ ইনিশিয়াল যদি প্রাথমিকভাবে যদি ধরা যায়, তাহলে সেক্ষেত্রে নিম জাতীয়
নিমাজোলাপ 1%, নিমাজোলাপ 5%, নিমাজোলাপ 10%, এই জাতীয় নিম জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। বেশ, আবার একটু উত্তমবাবু আপনার কাছে আসি। হ্যাঁ, বলুন। বেগুনের মূলত পাতা বা ফল পড়ে যাওয়া, এটাও তো আমাদের চাষি বন্ধুদের কাছে শোনা যায়। হ্যাঁ, যে মাঠে অহরহ দেখা যায় দেখা এটা। যায়, এক্ষেত্রে এটা কি বা কোনো রোগ যদি হয় তার প্রতিকার কি পেতে পারে? হ্যাঁ, এটা আমরা দেখেছি একটা মানে বেগুনের সব থেকে ক্ষতিকারক রোগ এটা। হুম এটাকে আমরা বলি ফমোপসিস ব্লাইট বা ফমোপসিস ধসা রোগ। এটা কিন্তু বেগুন গাছের সর্বত্র দেখা যায়, শেকড় বাদ দিয়ে। হুম পাতাতে হয়, কাণ্ডতে হয়, ফলেও এরা আক্রমণ করে এবং ফলেই বেশি আমরা দেখতে পাই যে মানে আমাদের ক্ষতির পরিমাণটা বেশি। পাতায় কাণ্ডের যেমন হয় বলি, তাছাড়াও যে বীজ যদি রোগাক্রান্ত হয়, আগেকার বীজ আমরা রেখে দিই, সেটা যদি রোগাক্রান্ত হয় এবং আমরা বীজতলায় এই বীজ পুঁতি, তাতে দেখা যায় তার বীজ হয়তো নষ্ট হয়ে যাবে বা চারা বেরোলেও সেই চারাও কিন্তু ঠিকমতো গজাবে না। হুম তো সেক্ষেত্রে কি হয়, তখন চারাটা ঢলে পড়ে। তো এটাকে আমরা চারা ধসা বলি। এই গাছ থেকে আমরা আর গাছ পাবো না। তো এটা গেল বীজের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে হবে। এছাড়া যেই পাতাগুলো মাটির কাছে কাছাকাছি ছুঁয়ে থাকে, সেখান থেকেও এটা মাটি, যেহেতু মাটিবাহিত রোগ এটা, হুম হুম এই রোগটা এই পাতায় তখন আক্রমণ করে এবং ছোট ছোট প্রথমে বাদামি রঙের দাগ হয়, পরে আস্তে আস্তে ওগুলো বড় হয়, পাতাটাকে নষ্ট করে দেয়। আর সব থেকে খারাপ যেটা হয়, বেগুনের বা ফলের বোটাতে হয় এবং ফলেও হয়। প্রথমে আমরা বুঝতে পারি না, ছোট ছোট গোলাকার দাগ থাকে কালচে বাদামি রঙের, এগুলো আস্তে আস্তে বড় হয় এবং মজার ব্যাপার যে দাগটার ভেতরটায় বসা থাকে আচ্ছা এবং এই দাগগুলো কি হয়, আস্তে আস্তে বড় হয়, পরে বড় হয়ে গিয়ে একটা আর একটার সঙ্গে মিশে গিয়ে ফলের অনেকাংশ মানে অনেকটাই নষ্ট করে দেয়, যেটা বাজারজাত হবেই না। তো যার জন্য আমরা এই জায়গাটায় নিয়ে একটু চিন্তিত যে ওই ফলটাকে বাজারে দেওয়া যাবে না। আর ছত্রাকের কিছু অংশ আমরা তখন ওই দাগের ওপরে দেখতে পাই। এই দাগগুলো 4-5টা কিন্তু একটু গাঢ় কালো থাকে। আচ্ছা আচ্ছা, এই হলো মোটামুটি এই যে ফল পড়া বা বেগুনের পাতা পাতার। ঝরে যাওয়ার। আচ্ছা, আরেকটা যে জীবাণু ঘটিত যে ঢলে পড়া, ঢলে পড়া বা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে গাছ এরকম ঢলে পড়ছে, সেটা এটা সেক্ষেত্রে কি কোনো রোগ বা? এটাও আর একটা মারাত্মক রোগ। বেগুনের ঢলে পড়া দুভাবে হতে পারে। একটা হলো ব্যাকটেরিয়া জনিত, যেটা আমরা জীবাণু বলতে চাইছি, আর আরেকটা হয় ছত্রাক জনিত। ছত্রাক জনিত রোগ যদি ঢলে পড়া হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা অনেক কম। কিন্তু ব্যাকটেরিয়া জনিত হলে আমরা কিন্তু সেই গাছ বাঁচাতেই পারবো না এবং কোনো ঠিকমতো ওষুধও নেই যেটা আমরা খুব অল্প পরিমাণে এটাকে ঠিক করতে পারি। সেক্ষেত্রে কি হয়, গাছের পাতা প্রথমে হালকা হলদে হয়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো প্রথমে সকালের দিকে ঢলে পড়ে। আচ্ছা এবং বেশি গরমে এটা বেশি ঢলে পড়ে, আবার বিকেলে দেখা যায় ওই গাছটা নর্মাল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়িয়ে আছে। কিন্তু 1-2 দিন বাদে বাদে বোঝা যাবে যে গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে এবং 3 থেকে 4 দিনের মাথায় এই গাছটা আলটিমেটলি পুরোটাই ঢলে পড়ে। তার ফলে কি হয়, ওই গাছটা আর বাঁচবে না এবং ওখানে তো কোনো আমরা ফলমূলের আশা করতেই পারি না। এক্ষেত্রে আমরা যদি প্রতিকারের কথা ভাবি তাহলে আমরা ওখানে কিছু ওষুধ দিতে পারি, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা সুইডোমোনাস বায়ো, যেগুলো আমরা জৈব ওষুধ, সেগুলো দিয়ে কিন্তু আমরা মাটিতেও যেমন প্রয়োগ করব, কারণ এই রোগের জীবাণুটা মূলত মাটিতে থাকে। আচ্ছা, তাছাড়া সেচটাকে আমরা চেষ্টা করব বন্ধ করতে। সেচ যদি বন্ধ না হয়, এই জলের মাধ্যমে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে চলে যাবে, তার ফলে কিন্তু রোগ ছড়াবে। বেশ। তো এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে। আচ্ছা, এবারে আরেকটা আমাদের কৃষক বন্ধুরা বলেন আর কি, যেটা ডক্টর সাহা আপনি বলতে পারবেন ভালো, যে বেগুনের বাঘা পোকা, এটা ঠিক কি? বাঘা পোকা বর্তমানে কিন্তু বেগুনের মধ্যে একটা সিরিয়াস খুব মানে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে শুধু বেগুন না, যে কোনো সোলানেসিয়াস ক্রপ, যেগুলো হচ্ছে বেগুন আছে, টমেটো আছে, পটাটো আছে, এগুলোতে। এবং বাঘা পোকা চিনবে কি করে? বাঘা বা এপিলাকনা বিটেল, এটা হচ্ছে লালচে বাদামি বা হলুদ শক্ত পিঠ যুক্ত হয় এবং তার ডানা, দুটো ডানা মিলে টোটাল হচ্ছে 28টা টিপ থাকবে। অনেকে ডানার উপর
একদম 28টা, এক একটা ডানাতে 14টা করে থাকবে। আচ্ছা। আবার একই রকম দেখতে কিন্তু আমার বন্ধু পোকাও আছে, যার জন্য ওরা যদি ওইটা যদি ঠিকঠাক যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে হয়তো বন্ধু পোকা দেখেও অনেক সময় ওরা স্প্রে করে দেয় ওষুধ, মনে করে বাঘা পোকা হয়েছে, কিন্তু বাঘা পোকাতে কিন্তু 28টা ওই কালো স্পট থাকবে, এবং ওদের অপূর্ণাঙ্গ দশাতেই সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং অপূর্ণাঙ্গ দশাতে এমনি হলুদ রঙের হয়, গায়ের মধ্যে কাটা কাটা থাকে, সজারু কাটার মতো কাটা কাটা থাকে, এবং যখন খায় পাতার একদম সবুজ অংশ যেটা ক্লোরোফিল অংশ সমস্তটা খেয়ে নেয়, যার ফলে আস্তে আস্তে পাতাতে শুধু শিরা আর উপশিরাগুলি দেখা যায়। এটা কিন্তু বর্তমানে একদম খুব সিরিয়াস পেস্ট, এবং তার যদি দমন করতে প্রথম এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে হাত জাল দিয়ে এটাকে ওই পোকার লার্ভা যেটা আছে বা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশাগুলিকে আমরা তুলে নষ্ট করতে পারি, যা গাছকে ভালোভাবে ঝাঁকিয়ে ওই গ্রাফগুলিকে নষ্ট করে দিতে হবে, এইটা একটা করতে পারি। তাছাড়া নিম জাতীয় কীটনাশক আমরা কখনোই চাইবো না কোনো কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশক প্রথমে ব্যবহার করুক। আমরা চাইবো যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুক। 10,000 ppm এর কীটনাশক যদি ব্যবহার করে সেটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে হবে, বা লাইট ট্র্যাপও যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু পার হেক্টর একটা করে যদি লাইট ট্র্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। তাছাড়া আমরা বার্ড পার্চার যেটা হচ্ছে পাখি বসার ডালা যদি পুঁতে দিই, সেখানে যদি বসে পাখি, আমাদের এখানে পশ্চিমে একটা ভালো পাখি আছে ফিঙে পাখি, তার আইসাইট খুব ভালো, সঙ্গে সঙ্গে ওরা অনেক দূর থেকে দেখতে হবে, তাহলে ওই ইয়ে যদি থাকে বার্ড পার্চার যদি দেওয়া হয়, পাখি বসার যদি ডালা পোতায়, সেক্ষেত্রে কিন্তু ওই পাখি বসবে এবং সেখান থেকে এই পোকাগুলিকে, তাছাড়া যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে পারে। ক্লোরোপাইরিফস 2.5 ml প্রতি লিটার জলে, বা আরও অনেক কিছু আছে যেগুলো ইমামেকটিনও করতে পারে। এছাড়া আমাদের কাটা হাইড্রোক্লোরাইড এগুলি করতেই পারে। বেশ, আরেকটা জিনিস যেটা লঙ্কা যারা চাষ করেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা বলছেন বা দেখাও যায় জমিতে কৃষক বন্ধুদের যে পাতা কুঁকড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কি কোনো কীটশত্রু আক্রমণ ঘটেছে? কীটশত্রু আক্রমণে হয়, কিছুটা ভাইরাস ঘটিত হয়। আচ্ছা। হ্যাঁ, আমাদের যেহেতু লঙ্কা চাষ আমাদের সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভাঙর, কুলতলিতে, তাছাড়া মদনপুর এইসব সাইডে হয়, সমস্ত জায়গাতে হয়, কিন্তু এইগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। নর্থ চব্বিশ পরগনাতে প্রচুর লঙ্কা চাষ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি 3 ধরনের কীটশত্রু আক্রমণ। আমরা বুঝবো কি করে? যদি একটা হচ্ছে এই সময়টাতে মাকড়ের আক্রমণ হবে, মাকড়ের যদি আক্রমণ হয় পাতা নিচের দিকে কার্লিং হবে, পাতাগুলি কুঁকড়ে যাবে নিচের দিকে, এই সময় হবে, কিন্তু এটা হবেই লঙ্কার ক্ষেত্রে। আবার পাতা কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাকড়ের জন্য, তাহলে আমি বুঝবো এটা মাকড়ের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে পাতা উপরের দিকে আপওয়ার্ড কার্লিং বলি আমরা, সেটা কুচকে যাচ্ছে উপরের দিকে এবং ধারগুলি শুকিয়ে যাবে আস্তে আস্তে, এইটা একটা। তাহলে সেটা যদি হয় চিরুনি পোকা বা থ্রিপসের জন্য, এবং 5 থেকে 7% গাছে যদি পাতা কুঁকড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত, যেটা আমাদের সাদা মাছি বা এই জাতীয় পোকাগুলি যেটা আমাদের ট্রান্সমিট করে। এই 3টে কারণে হয়। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু কৃষক বন্ধু ঠিকঠাক ওষুধ দিতে পারবে। যদি মাকড় হয়, মাকড়ের জন্য আমরা অ্যাকারিসাইড ব্যবহার করব, যেমন ফেনাজোকুইন 10 1.5 ml প্রতি লিটার জলে, বা প্রোপারজাইট যেটা ওমাইট হিসেবে পাওয়া যায় সেটা আমরা 1 মিলিলিটার 1 লিটার জলে, এরকম আরো অনেক, হেক্সিথায়াজক্স 1 ml পার 1 লিটার অফ ওয়াটার, এরকম আরো নতুন অনেক আছে। এইটা একটা মাকড়ের জন্য। থ্রিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রোফেনোফস, একটা ভালো কেমিক্যাল, সেটা ব্যবহার করতে পারি। তাছাড়া আরো আছে। আর যদি ভাইরাস ঘটিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জমি থেকে যে কয়েকটা গাছে ভাইরাস ঘটিত হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। এইটুকুনি মোটামুটি লঙ্কার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি ফলো করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে। মানে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে, তাহলে কিভাবে তার প্রতিকার পাবেন ডক্টর সাহা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। আর একটু উত্তমবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আবার কেউ কেউ বলেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে বা লঙ্কা ধরেছে সেটা ফল পচে যাচ্ছে, এটা কি কোনো রোগ? এটা আমরা মাঠে গেলে আমরা দেখব যে অনেক গাছের মধ্যে বেশ কয়েকটা গাছে দেখা যায় যে ডগা আস্তে আস্তে শুকিয়ে আসে, এবং সেটার কারণ হলো এটাকে আমরা ডাইব্যাক রোগ বলি। তো এক্ষেত্রে কি হয়, পাতায় বা যদি ফলে হয় সাধারণত 3টে ভাগে আমরা ভাগ করি। একটা হলো অ্যানথ্রাকনোজ। সে প্রথম ক্ষেত্রে কি হয়, পাতায় যদি অনেক দাগ বৃদ্ধি পায়, আক্রমণের বেড়ে যায়, তাহলে কিন্তু পাতা আলটিমেটলি ঝরে যায়। সুতরাং পাতা ঝরে গেলে আমাদের গাছের হয়, দেখা যায় যে উপর থেকে কচি ডগাগুলো শুকিয়ে আসে, এবং এই জায়গায় যখন আক্রমণ হয় কচি ডগা এবং পাতা যখন গাছে থাকে না উপর থেকে, তখন দেখা যায় কিছু শুকনো ডাল
একটা গাছে, আবার আরেক দিকে কিন্তু ওই গাছেই দেখা যায় যে গাছের পাতা আছে। তো এই ক্ষেত্রে আমরা দূর থেকেই বুঝতে পারবো যে এখানে এই ডাইব্যাক রোগটা লেগেছে। আর তাছাড়া যখন ফলে হয় তখন শুরুতে দেখা যায় একটা কালো গোল দাগ, কিন্তু পরে আস্তে আস্তে বেড়ে ফলের যেমন লম্বা, ওই সঙ্গে সঙ্গে এই দাগগুলো ডিম্বাকৃতি হয়। তো এক্ষেত্রে যদি আমরা প্রতিকারের কথা দু একটা বলে যাই, সেটা হলো প্রথমে আমরা যাব জৈব রোগনাশক, যেমন ট্রাইকোডার্মা বা বেসিলাস, সুইডোমোনাস এই ধরনের আমরা দিতে পারি। তাছাড়া কালচারাল মেথড যেগুলো দিয়ে আমরা করতে পারি সেগুলো আমরা পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করব। জমিটাকে পরিষ্কার রাখা, এই ধরনের কাজ করলে আমরা সেটাকে ঠিক করে করতে পারি। আর কয়েকটা সহনশীল জাত আছে, যেমন G3, G4, B61 বা লোরাই, এই ধরনের জাত যদি আমরা দেখি তাহলে সেগুলো যদি আমরা লাগাই এই রোগ থেকে অনেকটা নিস্তার পেতে পারবো। আচ্ছা, এবারে যারা টমেটো চাষ করছে, তো কৃষক বন্ধুরা টমেটো চাষ করে থাকেন, তাদের জমিতে দেখা যায় বা তারা বলেন যে নলি পোকা, হ্যাঁ, নলি পোকা বা লিফ মাইনার বা চিত্র পোকাও বলে, ম্যাপ পোকাও বলে, ম্যাপ পোকা অনেকে বলে থাকেন। এটা মূলত কি? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি, আমরা কখনোই হাইব্রিড টমেটো বা উচ্চ ফলনশীল টমেটো এই জাতীয় টমেটো কিন্তু আমরা দেখিনি। আমাদের সময়টা আমরা দেখেছিলাম সব হচ্ছে দেশি, যার জন্য তখন কিন্তু এই সমস্ত পোকাগুলির আক্রমণ বেশি ছিল না, কারণ এদের অনেক সহনশীল ক্ষমতা অনেক বেশি ছিল। এটা একটা। আর বর্তমানে যেহেতু বিশেষ করে টমেটো চাষ একটা বিরাট লাভজনক চাষ, এবং প্রত্যেকটা কৃষক বন্ধু প্রচুর পরিমাণে হাইব্রিড টমেটো চাষ করছেন এবং ফলনও ব্যাপক ফলন হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই নলি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, কোনোভাবেই পারছে না। কারণ যত রকমের আমরা অনেক সময় বলি রেসিস্ট্যান্স ভ্যারাইটি, জাত, তাহলেও কিন্তু সহনশীলতা থাকছে না। কিছু কারণ আছে তার জন্য আমরাও দায়ী বা আমাদের কৃষক বন্ধুরাও দায়ী। যেমন এটা হলে, যেমন পাতার মধ্যে সাদা আঁকা বাঁকা হয়ে যায় এবং ফুল ফল নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে, এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায়। তার জন্য কেন বললাম আমরা কি কৃষক বন্ধুরা আমাদের দায়ী? কারণ হচ্ছে আমরা বারবার একই কীটনাশক আমরা ব্যবহার করছি। এটা একটা, আমরা কোনো সময় বলতে আমি কিন্তু সবসময় যখন কীটনাশক বলি 2টো বা 3টে করে বলি, কিন্তু পাল্টে দেওয়ার জন্য। 2বারের বেশি কোনো কীটনাশক দেওয়া যাবে না, সপ্তাহে অন্তত কিছুটা দিন গ্যাপ রেখে এইটা একটা দিতে হবে, মিনিমাম 7 days ইন্টারভেলে দিতে হবে। এগুলি দমনের আরো কিছু হচ্ছে, আক্রান্ত ফল এবং ফুল যেগুলো আছে পাতাগুলি নষ্ট করে দিতে হবে। ক্রপ রোটেশন, একই জমিতে বারবার একই সবজি চাষ করছে, যার জন্য এটা হচ্ছে। তারপরে ফাঁদ ফসল হিসাবে বিনস বা গাঁদা ফুল চাষ করতে পারে। আর হচ্ছে বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে। তাছাড়া আমাদের স্টিকি ট্র্যাপ, আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারি, এটা একটা ভালো কাজ করে। তাছাড়া আমরা মালচিং করতে পারি। মালচিং করলে যেটা হচ্ছে, যে পলিথিনটা আছে কালোটা আমরা নিচের দিকে দেব, আর যেটা সাদাটা উপরের দিকে থাকবে, তার একটা রিফ্লেকশন হয়, তখন কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, জলও কম লাগে, এবং জল কম লাগে প্লাস হচ্ছে আমাদের গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে। এইটা কিন্তু করলে অনেক ভালো ফল পাবে। এছাড়া উত্তমবাবু, টমেটোতে কি আর অন্য কোনো? টমেটোতে আমাদের আলুর যেমন নাভি ধসা সব থেকে ক্ষতিকারক রোগ, টমেটোর ক্ষেত্রেও তাই। তা আমাদের ওই জায়গাটা একটু সাবধান হতে হবে। তবে মূলত এই রোগটা শীতকালের দিকে বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা নাভি ধসা নিয়ে আর ডিটেল যাব না। আমরা দেখেছি পাতার কিনারা থেকে অল্প ভেজা এবং বিবর্ণ রোগের একটা এই দাগ পাতার মধ্যে আসে, সেটা আস্তে আস্তে বেড়ে পুরো পাতাটা পরবর্তীকালে ওটাকে কাণ্ডতেই যায় এবং গাছটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা দুইভাবে এই রোগটাকে প্রতিকার করতে পারি। একটা হলো স্পর্শজনিত কিছু ওষুধ, যেটা আমরা রোগ আসার আগেই দেব। সেটা হলো ম্যাঙ্কোজেব, কপার অক্সিক্লোরাইড, ক্লোরোথ্যালোনিল কবচ যেটা। এছাড়া আমরা যাব, যদি রোগ এসে যায় তখন যাব সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ। সেক্ষেত্রে কিছু কম্বাইন্ড ওষুধ আছে, ডাইমেথোমর্ফ ম্যাঙ্কোজেব, তারপরে পাইরাক্লোস্ট্রবিন, মেটারিজাম, তারপরে সাইমক্সানিল ম্যাঙ্কোজেব, ফেনামিডান ম্যাঙ্কোজেব, এই ধরনের আরও কিছু ওষুধ আছে। আমরা দিয়ে
এই রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আরো প্রচুর প্রশ্ন জমা রয়েছে। শেষের দিকে যদি একটু জানতে চাই যে আপনার শুরুতে ডক্টর সাহা আপনাকে শুরুতে যেমন বলছেন যে ফলেতেও বিভিন্ন হ্যাঁ, রকম ফলের কীটশত্রু মাছ, দেখা যাচ্ছে, হ্যাঁ। ফলের মাছি যে। ফলের মাছি সেটা একটা আমাদের এখানে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আমাদের উচ্ছে, পটল বা কুমড়ো, শসা। কুমড়ো, শসা এগুলোতে। এবং ফলের মাছিটা সাধারণ মাছির চেয়ে একটু বড় হবে, একটু অরেঞ্জ কালার হবে। আমাদের বারুইপুরে যেটা বলছিলাম পেয়ারাতে প্রচুর ফল হয়, মাছি হয়, যার জন্য ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখে। দুটো কারণে, এক হচ্ছে ফলের মাছির আক্রমণ কম হয়, সেকেন্ড হচ্ছে বারুইপুরের পেয়ারাটা কিন্তু রংটা সুন্দর হয়, যার জন্য কিন্তু পলিথিনটা ব্যবহার করে। এই দুটো কারণে, এবং তাতে কিন্তু উপকারও পাচ্ছে। এবং এই মাছি হলে সাধারণত, এবং কিভাবে হচ্ছে না হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা জানে, যেগুলো দমন main- করবে। হ্যাঁ, কি মেইনটা হচ্ছে দমনটা কি হয়, এগুলো ম্যাগটটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং সমস্ত আক্রান্ত ফল, এবং বিশেষ করে যেহেতু এদের পিউপেশনটা মাটিতে হয়, যে সমস্ত খুব বেশি পেকে গেলে যে মাটিতে পড়ে থাকে ফলগুলো, সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে একদম গর্তের মধ্যে দরকার হলে কার্বোফিউরন দিয়ে এটাকে নষ্ট করতে হবে। এইটা কিন্তু প্রথম কাজ। যদি না করে সেই মাঠে কিন্তু প্রচুর এই ফলের মাছের আক্রমণ হবে। তাছাড়া জলদি জাতীয় একটু আর্লি যদি ভ্যারাইটি যদি চাষ করে, জাতগুলো যেগুলো। জাত করে, বা একটু আগে থেকে যদি 7 দিন যদি এগিয়ে নিয়ে আসে চাষের সময়টা, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। এবং একই বারবার জমিটাতে কিন্তু ভালো করে চাষ দিতে হবে। কেন? কারণ হচ্ছে পুত্তলিটা পিউপেশনটা মাটিতে হয় বলে। আর আরেকটা খুব কমন যেটা দেখা যায় যে পাউডারি মিলডিউ, যেটা সাদা গুঁড়োর হ্যাঁ, মতো। সাদা গুঁড়ো রোগ, কিভাবে কি এটা রক্ষা করবে? বিভিন্ন সবজিতেই হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুরুটা হয় কিন্তু পাতার নিচের দিকে, খুব ছোট ছোট হালকা এই পাউডারের মতো দাগ, যেটা ভালো করে নজর না করলে বোঝা যায় না। এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং পুরো পাতাটাকেই ঘিরে নেয়। আর ঠিক উল্টো দিকে যেই জায়গাটা নিচে আক্রমণ করেছে, তার উল্টো দিকে একটা হালকা হলদে আভা দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, যদি রোগের প্রকোপ বাড়ে, সেটা প্রথমে তো পাতাটাকে নষ্টই করে দেয়, এবং আস্তে আস্তে ও কিন্তু পুরো কাণ্ড এবং যে লতা পাতা টমেটোর ক্ষেত্রে হয় বা যেখানেই হোক, বিশেষ করে আমাদের মটরশুঁটি এগুলোতে খুব হয়, তা সেগুলো আস্তে আস্তে নষ্ট করে পুরো গাছটাকেই মেরে দেয়। আমরা যদি পাউডারি মিলডিউ এই রোগের ক্ষেত্রে আমরা যদি ওষুধ কিছু বিবেচনা করি, প্রথমেই আমরা কি জমিটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে ওখানে আমাদের কিছু রাসায়নিক ওষুধ আছে, সালফেক্স বলে একটা ওষুধ আছে, সেটাকে যদি আমরা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিই, সেক্ষেত্রে আমরা উপকার পাবো। ক্যালিক্সিন একটা ওষুধ আছে, কেরাথেন আছে, ভ্যাভিস্টিনের নাম তো আমরা জানি। এই ওষুধগুলো দিলে আমরা মোটামুটি এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ট্রাইকোডার্মা অ্যাম্প্লিওমাইসিস একটা ছত্রাক আছে, এই যে বা ভার্টিসিলিয়াম, এই ধরনের ছত্রাক দিয়েও আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। বেশ, আমাদের ঘড়ি আবার চোখ রাঙাচ্ছে যে সময় একেবারেই শেষ। আমাদের আজকে আলোচনা করছিলাম এই সময়ে সবজির প্রধান রোগ পোকা ও